রাত তখন 11:40 সানি আশিক জিশান নামের 3জন যুবক মদের আড্ডা থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এরই মধ্যে হঠাৎ করে তারা সামনে দেখতে পায় কে যেন একটা রাস্তার ঠিক মাঝখানে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক, বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। জিশান একটু এগিয়ে যেয়ে আগন্তুকের বাইকের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না। এটা দেখে সানি বাইক থেকে নামে, আগন্তুকের সামনে যেয়ে দাঁড়ায়, তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে থাকে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন? সামনে থেকে সর। এখন কোনো ঝামেলা করব না, মাথা ঠান্ডা আছে, গরম করতে চাই না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে, এমন সময় আগন্তুক জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে চলেছিস কেন? এসেছিলাম তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করব আমরা। সর সামনে থেকে, এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। এই কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে, রাতের আগন্তুক তো শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিতরে চেনা যায় না। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গভীর গলায় বলতে থাকে, রাব্বির মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথাটা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। এবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায়। জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? হাত দিয়েছি বলে ওই শালী ব্যবসার জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুকের যেন কথাটা সহ্য হয় না, তাই সে আবারও বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটাও বল। সানি বুক ফুলিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলে, আমি দিয়েছি হাত প্রথমে। কি করবি কর, দেখি সাহস কত তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুক তার পিছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না। পরিবেশটা এখন বেশ থমথমে, চারপাশে পিনপিন নীরবতা। দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চারিপাশটা ভরে গেছে, কারো মুখে কোনো কথা নেই। আগন্তুক এবার বেশ জোরেই বলে, কেন তোরা রাব্বির মায়ের সাথে এমন করেছিস? জিসান ভয়ে ভয়ে বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু শালি আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর ওই ব্যবসামাগির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিনকার কাস্টমার ছিলি? কথাটা জিসান বলা মাত্রই একটা গুলির শব্দ হয়। এবার আর কারোর পায়ে গুলি লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পিছন থেকে গান বের করে আগন্তুককে গুলি করতে যাবে। এর আগেই পরপর দুটো গুলির শব্দ হয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুটো বুলেট যেয়ে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথা বলে, সানি তুই পালিয়ে যা, এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খোঁড়াতে খোঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিচ্ছেন কেন? আমাকে ছেড়ে দিন ভাই। কথাটা বলে জোরে জোরে কান্না করতে থাকে। এই কথা শুনে আগন্তুক উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অশান্ত শহরে শান্ত মাইন্ড গেমার, তোদের কিভাবে ছেড়ে দিই বল? কাজ সেটা ছোট হোক কিংবা বড়, তার সম্মান করতে হয়। ছোট কাজ থেকে মানুষের জীবনযাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক, তা আর না বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে। আমি এই শহর থেকে চলে যাব, আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুক সানির দিকে রিভলভারটা তাক করে, যেন ট্রিগারটা চাপ দিলেই গরম বুলেট সানির কপালটা ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয়। কোনো মতে এক পায়ের উপরে ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে, একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলতে থাকে, শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবি না, এতে তোর সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সে রাজা। শোন, এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা আর মাথাটাকে একটু চাপ মুক্ত করা। তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে।
কথাটা বলে সানি আগন্তুকের মাথায় তাক করে, কিন্তু অবাক করার বিষয় আগন্তুকটা যে জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে, কিরে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি? আগন্তুকটা ঠোঁটের কোণায় হাসি রেখে বলে, শোন, তোকে একটা কথা বলি। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। তেমনই তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো। সানি আর সময় নষ্ট করতে চায় না, তাই সে ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হলো না। 2-3 বার চাপ দিচ্ছে, কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেমার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। পিস্তলের কোনো বুলেট নেই, আমি আগে থেকে বের করে নিয়েছি। জানতাম তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুকটা নিচে থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বুট থেকে একটা গান বের করে পরপর 4টে গুলি করে। গরম বুলেট সানির কপালটা ভেদ করে বেরিয়ে আসে, আর 3টে বুলেটে তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে জোনাকি পোকার আলো নিভু নিভু জ্বলছে। হিমেলের হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে, কিন্তু চারিপাশে রক্তের গন্ধ ম ম করছে। পরিবেশটার সাথে রক্তের গন্ধটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলোকে খুবলে খুবলে খাবে। আগন্তুকটা মুখে সিগারেটটা ফেলে বাইকে গিয়ে বসে। বাইকে এসে বসে আর নিস্তব্ধ আঁধারে মিলিয়ে যায়। শহীদুল্লাহ হলের পাশ থেকে 3টে লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ 3টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারাই খুন করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য, তারা আসামিদেরকে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডটির তদন্ত চালাবে সুনীল দাসও তার দলের কিছু সদস্য। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি, আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তার অনেকেই রাফিকে দেখে বলেছে মনে হয় পাগল হয়ে গেছে। রাফি মনে মনে বলতে থাকে, রাফির মায়ের সাথে জোরাজুরি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছেন না সুনীল দাস। প্রফেশনের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার, যিনি কিনা সবাইকে ব্যবহার করে নিজে মাইন্ড গেম খেলে। কিন্তু কিছুদিন যাবৎ শহরে এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তুকের আগমন ঘটেছে শহরে, যার মাইন্ড গেমের ঘুঁটি হয়ে গেছেন তিনি নিজেই। বর্তমানের খুনগুলোর ধরন ভিন্ন হলেও খুনি একজনই। কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখেই যায়, যেটা দেখেই বোঝা যায় যে এর আগে খুনটাও সেই করেছে। কে এই খুনি? কেনই বা সে এমন করে খুন করছে একেবারেই ভেবে পাচ্ছে না সুনীল সাহেব। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের। তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। রিপোর্টে এসেছে খুন যে করেছে সে ভিকটিমদের থেকে কিছু দূরত্ব রেখে গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ পান করেছিল। রিপোর্টে এর বেশি কিছু লেখা নেই। কিছুদিনের মধ্যে শহরে অনেক কিছু হয়ে গেছে। সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নন, তিনি চায় খুনির সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু তিনি এখনো বুঝে উঠতে পারছেন না যে কে আসল খুনি। গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটায় পুলিশের কড়া নির্দেশ যে সমস্ত ভার্সিটিতে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিতে। রাফি ভার্সিটিতে এসে সোজা যেয়ে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে খালি হাতে রাব্বি আসে। সেখানেই রাফির পাশে বসে। রাফি লক্ষ্য করল আজকের রাব্বির চেহারায় অন্যদিনের চেয়ে অর্ধেক হাসি ফুটে উঠেছে। রাফি শব্দ করে কাশলেই তার দিকে রাব্বি সন্দেহের দৃষ্টিতে তাকায়। রাফি সেটা বুঝতে পেরে বলে, কি রে, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো। মনে হয় তো সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? তেমন কিছু না। গতকাল যখন তোমাকে বলেছিলাম ওরা 3 জন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তখন তুমি বলেছিলে তারা কেউ বাঁচবে না। ঠিক তাই হলো, ওরা 3 জনের একজনও বেঁচে নেই। তো এই জন্য আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবি? দেখতেছি। আমাকে দেখে তোর কেমন মনে হয়? আমি তোমার চেহারা দেখে মনে হয় তুমি একটা মুরগি কাটতে গেলে তোমার হাত কাঁপবে।
কথাটা বলে রাব্বি হিহি করে হাসতে থাকে। তবে আমার মনে একটা প্রশ্ন, যে কে এই খুনগুলো করছে তাকে তো আবার ধন্যবাদ দিতে হবে। রাফি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে। স্যার ক্লাসে ক্লাস করছিল। হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত, তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন? ক্লাসের অনেকেই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। কি হতে পারে উত্তর? প্রথম বেঞ্চ থেকে সবারই একই উত্তর, তারা কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের জবাব তার কাছে আছে। সে মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। স্যার রেগে বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব, নাকি এমন ভাবে দাঁড়িয়ে থাকবে? উত্তর জানা থাকলে বলো। রাফি মাথা নিচু করেই বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ। তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার অপেক্ষা বেশি থাকে, যার কারণে শরীর থেকে তাপমাত্রা পরিবেশে সঞ্চারিত হয় এবং আমার নিজের ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এতটুকু বলে রাফি থামে, মাথাটা উঁচু করে দেখে অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরো ভালো করে পড়াশোনা করবে। রাফি ছেলেটা অন্যরকম, ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে, তাই সবাই তাকে অনেক অপমান করে। কিন্তু সে সব মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আর ক্লাস হবে না আজ, কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তাই আজ আকাশটা মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে কোনো তারা নেই। মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারিদিকে হাওয়া বইছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোল্লায় বসে বসে মোবাইল চালাচ্ছে। বলে রাখা ভালো, নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে। প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে, আর রাফি সেগুলো মাথা পেতে নেয়। কেননা রাফি নুসরাতদের বাসাতেই থাকে, তাই কিছু বলার সাহস পায় না রাফি। সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকে। বাতাসে নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে দিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুবই খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এগুলো দেখছিল আর ভাবছিল, কিন্তু সে এই মিথ্যে মায়ায় পড়তে চায় না। সে মনে করে এই একাকিত্বটাই সর্বোত্তম কারণ। সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সবসময় একা একা থাকতে পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে ভার্সিটির সকলে কত মজা করে, কিন্তু সে কখনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেয়। গত 3 দিন আগে একটা ঘটনা ঘটে। নুসরাত সেটা মনে করে আর ভাবতে থাকে। 3 দিন আগের ঘটনা। নুসরাত, স্নেহা, রিয়া, সামিয়া, সজীব, হৃদয়, সোহাগ, আয়ান, রিয়াজ বসে আছে গাছতলায়। আয়ান খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার নিয়ে সুর তুলছিল। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীবের হাতের ইশারায় আয়ান গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি না সাফি, কি যেন নাম তোর? যাই হোক, এদিকে আয়। রাফি চাইছিল না আজ ওদের হাতে এক হোক, তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সজীব তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি তাদের সামনে আসে। কিরে, তোকে না একদিন বলেছিলাম বড় ভাইদের সালাম দিতে? আসসালামু আলাইকুম ভাইয়ারা আর আপুরা, সবাই জবাব দেয়। এবার রিয়া বলে, খেলবো পরে, এখন তুই বল, তুই নুসরাতের বাড়িতে থাকিস কেন? রাফি সোজা উত্তর দেয়, আঙ্কেলই আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেদিন যখন বলবে আমি সেদিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বাঁ গালে একটা চর পড়তে দেরি হলো না। রাফির কথা শুনে সজীব দাঁড়িয়ে চর মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফির চোখের ইশারার কারণে কিছুই বলতে পারে না। সবাই এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করে উঠে দাঁড়িয়েছিল। রাফি মাথা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়।
রিয়াজ বলে। সবাই দেখতে পাচ্ছে রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে। মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে ভয় বিরাজ করছে, যা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। খ্যাত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে সবাই ভাবতে থাকে। রাফি মাথাটা নিচু করে মুচকি একটা হাসি দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না। নুসরাত ভাবতে থাকে, ছেলেটা তো খুবই রহস্যময়ী। এরই মধ্যে সজীব বলে, রিয়াজ পরে গান শুনতে পারবো, এখন খেদেটা প্রপোজ করবে। এই দেখ জান্নাত আসছে, যা তুই যে প্রপোজ করবি। জান্নাত নুসরাতদের সাথে একই ক্লাসে পড়ে। তার বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাত 3য় বর্ষে ক্লাস টপার এবং খুবই ভদ্র আর রাগী মেয়ে। তাই কোনো ছেলে তার পিছনে লাগে না ভয়ে। রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, ভাইয়া আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ওই দিন তো ভার্সিটির সবাই তোকে খালি গায়ে দেখেছে, আজ কিন্তু রাস্তার সবাইকে দেখাবো। তবুও রাফি তার জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবাই তাদের পিছু পিছু যাচ্ছে দেখতে সজীব রাফির সাথে আজ কী করে। কিন্তু কেউ সজীবকে থামাতে পারবে না। রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ যদি বাঁচাতো তাহলে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব, খ্যাত। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমেশন খুঁজছে। আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথা উপরের দিকে করে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই, তুমি এই ছেলেকে এভাবে রাস্তার শার্টের কলার ধরে টানছো কেন? রাফিকে যখন সজীব এভাবে ধরে রাস্তার দিকে নিয়ে আসছিল, তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেরে সেখান থেকে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে, আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিয়ে এগুলো না দেখলেই হবে। পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখছিল সজীব কি করে রাফির সাথে। কিন্তু সজীব যখন রাফির শার্টের 2টা বোতাম খোলে 3 নাম্বারটায় হাত দিতে যাবে, তখনই কেউ সজীবের হাতটা ধরে টান দেয়। সবাই সেই দিকে তাকায়, দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিচ্ছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলারে টান দিয়ে ধরে। সবাই অবাক হয়ে চেয়ে আছে সজীবের দিকে। কি করে সে একটা পুলিশ অফিসারের কলারে হাত দেয়? সজীব কিছু বলার আগেই অফিসারটা সজীবকে জোরে একটা চড় মারে। চড়টাকে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই বেয়াদব ছেলেটাকে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকআপে ঢোকাবে? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তাদের কাউকে ছাড়বে না। অফিসারটা আবার সজীবকে টেনে তুলে চড় মারে। অনেকেই এমন দৃশ্য দেখে অবাক হয়ে রয়েছে। কেন একটা খ্যাত ছেলের জন্য অফিসার এমন করলো? রাফি তার শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নুসরাত ভাবতে পারছে না রাফির সাথে এমন হওয়াতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে। আর এটাও দেখছে যে রাফি পুলিশ অফিসারটার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। নুসরাত ভাবছে কে এই রাফি, আবার সময়তে সময়তে মুচকি হাসে। পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর, রাফির সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য একটা ব্যাপার নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতে পারছে না। রাফির সাথে কি পুলিশ অফিসারটার কোনো সম্পর্ক আছে? নুসরাত আর কিছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকে ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত সে। যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসতো তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি। রাফি বৃষ্টির দিনেই এই শহরে আসে, আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দের হাসি ফুটে ওঠে। বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে আজ হালকা বৃষ্টি শুরু হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই।
যে যার মতো কাজ করেই যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা। কে কার আগে যেতে পারে এটার প্রতিযোগিতাই মাত্র। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকা ঈশ্বর। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পরে দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলো নেয়। মানুষ ছুটছে টাকার পিছনে, আর টাকা ছুটছে তার পিছনে। কথাটা গোলমেলে হলেও এটাই বাস্তব। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনোদিন থানার আশেপাশে যায়নি, কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় এসেছে। নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলেটার সম্পর্কে জানার জন্য তার কেন এত আগ্রহ। সে আর কিছুই না ভেবে থানায় প্রবেশ করে। অনেক অফিসাররাই নুসরাতের দিকে চেয়ে আছে। তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়েটা থানায় এসেছে। নুসরাত চেয়ে একটা কনস্টেবলকে জিজ্ঞাসা করে, স্যার, কালকে এই থানাতে একজন অফিসার মেয়ের ছেলেকে ধরে এনেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে, কেন, ওনাকে কি প্রয়োজন? কেন কেস লিখতে যাচ্ছেন? তাহলে আমাকে বলেন। প্লিজ বলুন ওনার কেবিনটা কোনটা, ওনাকে আমার খুবই প্রয়োজন। কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে, ওই যে বাম পাশে কেবিনেটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে। স্যার, ভেতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু একটা ফাইল লিখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনের দিকে চেয়ে দেখে একজন মেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাইছে। প্লিজ আসেন। নুসরাত ভিতরে যেয়ে অনুমতি নিয়ে বসে। রাজ আবার বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার কাছেই এসেছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কার সম্পর্কে জানতে থানায় এসেছেন? আসলে স্যার, গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছিলেন, যার নাম সজীব। রাজ একটু রাগাত্ম হয়ে বলে, ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন। রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, আসলে স্যার, ওর সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব যে একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল, তার সম্পর্কে জানতে চাই। রাফিকে আপনি চেনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? ওই ছেলের নাম রাফি। আমি তোকে এই প্রথম দেখলাম, আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? আসলে স্যার, রাফি গরিব আর আনস্মার্ট, তো তাই রাফিকে সবাই অপমান করে। ওই দিন সজীব রাফিকে একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করবে না বলেছে, তাই এমন করেছে। ও আচ্ছা, তা আপনার আরো কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে এসে মন খুলে নিঃশ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবার ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফির মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণা থেকে সত্যির উৎপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকেই রাফির খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সবসময় একা একা বৈশা কি করেন? আপনার কি কোনো বন্ধু নেই? হঠাৎ রাব্বির কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে, বন্ধু দিয়ে কি করব যদি সে বন্ধু বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আমরা যে পোশাককে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে। তাও ঠিক কথা, আমরা তো গরিব, পৃথিবীতে তো গরিবদের কোনো দাম নেই। তা আপনি কি কোনো কাজ করেন না? না, তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে থাকে না, চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে দুটো বাইক নিয়ে যায় মাস্ক পরা 3টে ছেলে। রাফির সামনে এসে বাইকগুলো থামে। দুটো ছেলে রাফির দিকে আসছে, আর একটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুটো ছেলে এসে রাফিকে বলে, তোর নাম কি রাফিক? জি, আমি রাফি। এটা বলতে দেরি, কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না।
রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। 60 ওয়াটের একটা হলুদ বাল্বে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনে সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট এখন ঘামে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বিশ্রী মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটিভাবে রাফিকে বাঁধা হয়েছে, মুখে টেপ। সে এখন চাইলেও চিৎকার দিতে পারবে না। সামনে আসফি চেয়ারের উপর পায়ের উপর পা তুলে সিগারেট টানছে, আর দুইটা ছেলে রাফির পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে প্রবেশ করে। আসফি পিছনে তাকিয়ে দেখে সজীব এসেছে। তা দেখে বলে, দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস, তুই তো পারবি একে শেষ করতে, আমি সামলে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে, সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আসিফকে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়র নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে, তাই তোমাকে বললাম। তা ওকে এনে কি কোনো খাতির যত্ন করছো সেটা বলো। পিছন থেকে মাহবুব নামের ছেলেটা বলে, স্যালার জ্ঞান ফিরেছে মাত্রই, তাই এখনো কিছু করিনি। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে যেদিন আমাকে থানায় যেতে হয়েছে, আজ তুই আর বাসায় না ফিরে যেতে পারবি না, এটা আমি ওই দিন থানায় বসে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখের সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই সে কাশতে শুরু করেছে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানেই ফিরে আসছে। সজীব মুচকি হেসে বলে, চিৎকার করে লাভ নেই, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরে কেউ শুনতে পারবে না। সজীব চেয়ে যেয়ে বসে সফিক নামের ছেলেটাকে বলে, সফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। সফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফির মনে হচ্ছে আজ আর তাকে কেউ বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফির চোখ দুটো কেন যেন আজ হিংস্র হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে আসে। রাফির হাঁটুর গড়ায় বাড়ি মারে, সাথে সাথেই রাফি ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতের স্টিকটা দিয়ে রাফির বা পায়ে হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা বলে চিৎকার করে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হচ্ছে না। তাই সে রাফিকের বড় বড় চুলগুলো শক্ত করে ধরে, মুখের কাছে মুখ এনে বলতে থাকে, কিরে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু ভিতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মিস্টার সজীব। হঠাৎ করে রাফি তাকে এমন কিছু বলবে সে ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফি এমন কথা সহ্য হয় না সজীবের, তাই সে গালি দিয়ে বলে, কে তুই বল, তোর গলার স্বর তো আগে এমন ছিল না, বল কে তুই? কথাটা বলে রাফির দুই গালে কষে দুটা চড় মারে। রাফি আর কিচ্ছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে হকি স্টিকটা নিয়ে রাফিককে মারতে যাবে। তখনই রুমের শাটারটা কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব হকি স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আসিফের হাতের ইশারায় মাহবুব ছেলেটা যেয়ে শাটারটা ওঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথে শক করে একটা শব্দ হয়। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। সে রক্তে ঘরটা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে চাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপিন নিরাপত্তা, হলদে আলো আর লাল রক্তের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না। সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আসিফের হাতের ইশারায় রডটা নিয়ে সফিক শাটারের কাছে যেয়ে বলতে থাকে, রাফি তাদের অবস্থা দেখে জোরে হাসি দেয়।
সজীব যেয়ে রাফিকে মারতে যাবে, তখনই একটা শব্দ হয়। রাফি মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে সাফিক পায়ে হাত দিয়ে বসে আছে, তার হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আসফি ভয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়, কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়েছিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আসফি বলে, সজীব রাফির জন্য এইসব হচ্ছে। সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। কথাটা বলে আসফি তার পিছন থেকে গানটা বের করে রাফির দিকে তাক করে, যেন ট্রিগার চাপ দিলেই রাফির মাথা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসছে, কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে এত কাছ থেকে দেখে মাথা ঠান্ডা করে বসে আছে। আসফি তার পিস্তলের ট্রিগারটা চাপ দেবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আসিফের পিস্তল থেকে বের হয়নি, গুলিটা পাশ থেকে করা হয়েছে। গুলিটা যে আসিফের হাতের কবজিতে লাগে। আসিফের হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিজে থেকে সিগারেট উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে জোরে জোরে টানছে আর শব্দ করে হাসছে। রাফি কেবল সেদিকে চেয়ে আছে। তার কাছে সব কিছুই যেন অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট চালায়, ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সে নিজের মাইন্ডকে ঠান্ডা করছে। সজীব একবার রাফির দিকে চেয়ে আরেকবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে। এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে তো খায়নি বলেছে। সে কোনো সময় এগুলো খায়নি, কিন্তু আজ নিজের চোখে এরা দেখছি। কে রাফি? আজ তাকে অন্যদিনের থেকে আলাদা লাগছে। আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা এসেছে। সজীব বোকার মতো চেয়ে আছে। পাশে আসফি তার এক হাত দিয়ে আরেক হাতের উপরে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছে আগন্তুকটাকে কেমন যেন অচেনা লাগছে। তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাফি বুঝে উঠতে পারছে না। আজ মনে হচ্ছে এই রুমে গুলির বর্ষণ হবে আর কিছু লোকের চিৎকার, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধে হিংস্র জীবজন্তু এসে খুবলে খুবলে খাবে তাদের নিথর দেহ। ভাবতেই রাফি সামনে চায়। রুমের ভেতর আরেকটা গুলির শব্দ হয়, কিন্তু এবার আগন্তুকের পিস্তল থেকে গুলি বের হয়নি। সবার পিছন থেকে সফিক গুলিটা চালায়। কেমন যেন করে সে বসে আছে আধশোয়া অবস্থায়। ডান হাত দিয়ে সে গুলিটা চালায়। সোজা গুলিটা যেয়ে লাগে আগন্তুকের হাতে। তার হাত থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটা এখন নিস্তবতা বিরাজ করছে। কারো জানা নেই এখন কে মরবে আর কে বাঁচবে। আসফি এবার একটু শব্দ করে হাসে। সাফিককে বলে, সাবাস বেটা, ভালো একটা কাজ করছিস। শালা কোথা থেকে এসে আমার লোককে মেরে দিয়ে চলে যাবি? কি ভেবেছিস তুই ছেড়ে দিব শালা? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই ছিল। আসফি বলে, কি রে, পাগল হয়ে গেছিস নাকি? এমন ভাবে হাসতেছিস কেন? তবু আগন্তুকটা কিচ্ছু বলে না। সজীব বসা থেকে উঠে কোনো রকমে এসে রাফির শার্টের কলার ধরে টানতে টানতে শার্টটাকে ছিঁড়ে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। তোর জন্য এইসব হচ্ছে, তোকে আজ আমি মেরে ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা ঘুষি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি হেসে সজীবকে বলে, সজীব বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করব যে কুকুরও পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথাগুলো শুনে নিচে থেকে হকি স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে। তখনই রাফি টেবিলের উপরে থাকা আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যেই লাগে সফিকের কপালে, সাথে সাথে সফিকের কপাল থেকে রক্ত বেরোতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, সেটা যেই লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুক আবারও হাসে। আসফি শাটারটা খুলে বের হতে যাবে,
তখনই আসফির পিঠে যেয়ে একটা গুলি লাগে। আসফি নিচে পড়ে যায়। আসফির দেহটা ছটফট করছে, যেন মনে হয় তার যমদূতকে দেখে ফেলেছে। আসফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যে সামনের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। ডান হাতে পিস্তল, বাঁ হাতে জ্বলছে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সারা শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। রাফিকে দেখে যেন কেউ বলেই দেবে সে কোনো মাফিয়া, কিন্তু সে কি আসলেই মাফিয়া? জানা নেই, সব ধোঁয়াশা। সজীব কান্না করতে করতে বলে, ভাইকে আপনারা আমাদের সাথে এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে আর সিগারেট টানতে থাকে। সে যে চুপ করে চেয়ারে বসে থাকে। রাফি হাত দিয়ে গানটা নাড়াচ্ছে আর হাসছে। সজীব, তুই এখন বল, আমাকে এখানে ধরে আনার মানে কি? সজীব একটা ঢোক গিলে বলে ফেলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমার উপর প্রতিশোধ নিতে এখানে আনছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে চিৎকার করে কান্না করতে থাকে। রাফি মুচকি হেসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরো আগে মেরে ফেলার, কিন্তু সবাই যে ভুলটা করে তোরা সেই একই ভুল করেছিস। তুই ভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ করে থাকবো? তার হবে না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে ধরিয়ে নিচ্ছিস, এখন আমি আমাকে অপমান করার প্রতিশোধ নিব। তাহলে কেমনটা হবে গেমটা? সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করছে, কিন্তু রাফির কানে যেন এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তার বলতে পারল না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তব্ধ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিনপিনে নীরবতা বিরাজ করছে। হলদে আলোর নিচে দুজন বসে আছে। পুরো ঘরে রক্তের গন্ধ ম ম করছে। ফ্লোরে পড়ে আছে 4 জনের লাশ। রাফি মাথার টুপিটা খুলে টেবিলের উপর রাখে। হাতের গানটাও টেবিলের উপর রেখে আগন্তুককে প্রশ্ন করে, কে আপনি, আর আমাকে এভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি, আর এভাবে হাসতেছেন কেন? আমি কে সেটা না জানাই ভালো। শুনছি নাকি তুমি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখো, আমি কি আসি, আবার দেখা হবে কোন এক বিশেষ সময়ে। বলে উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। একসময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকের চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়র শহীদ হোসেনের ছেলে সজীব ও ছাত্রলীগ নেতা আসফি ও তার 2 জন লোককে মারাত্মকভাবে খুন করে। পুলিশ এখনো বলতে পারছে না কে বা কারাই খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল 8টার খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার যেন বিশ্বাস হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে এসে হৃদয়কে ফোন দেয়। তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবার রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোনটা বাজার পর সে ফোনটা ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে ঠিক আছে, কিন্তু তবুও নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে যায় সজীবদের বাড়ি। যেখানে খুনটা হয়েছিল সে এরিয়াটা মেহেরাব সাহেবদের এরিয়া, তাই ওনার উপর কেসটার দায়িত্ব পড়েছে। মেহেরাব পুরো জায়গাটাকে প্রদর্শন করছিল। রক্তে পুরো জায়গাটা ছেয়ে আছে। একজন আরেকজনের উপর পড়া। একজন শাটারের সাথে লেগে আছে। শার্টবোর্ডের একটা বাল্ব এখনো জ্বলছে। টেবিলের উপর 2টো সিগারেটের প্যাকেট। ফ্লোরে জুতোর ছাপ স্পষ্ট। এগুলো দেখছিল মেহেরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহেরাব রেগে বলে, সাইফুল কথাটা শুনে মাথা নিচু করে জবাব দেয়, মেহেরাব আর কিচ্ছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তাহলে এই খুনের পিছনে কার হাত থাকতে পারে? সজীব আর আসফি কি তার প্রধান টার্গেট ছিল? যদি সজীবের শত্রু থাকে তাহলে সে আবার আসফিকে মারল কেন? সজীব আর আসফি এরা দুজনে একসাথে হলো কিভাবে? একজন তো ভার্সিটি স্টুডেন্ট, আরেকজন রাজনৈতিক নেতা। তাহলে কি? না না, মেহেরাব আর কিচ্ছু ভাবতে পারছে না। সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহেরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন একটি কথা শুনে সে চমকে ওঠে।
মেহেরাবের মাথায় চিন্তার পাহাড় ভেঙে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। এই কথা বলে মেহেরাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। মেহেরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। উপর থেকে চাপ দিচ্ছে, আবার মেহর সাহেবও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফিরাজ একটু দেরি করেই ঘুমটা ভেঙেছে। আজ আর ভার্সিটি যাওয়া হবে না, তাই সে চলে যায় করিম চাচার চায়ের দোকানে। প্রতিটা খবরের চ্যানেলের হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলে খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকি এসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কাল রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছিল আগন্তুকটা কেন যেন রিয়েল মাফিয়া। রাফি সারাদিন এসব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসছে সবই মাফিয়াদের স্টাইলের সাথে মিলে যায় আগন্তুকটার। কিন্তু রাফি আগন্তুকটার মুখটা দেখতে পায়নি মাস্কের জন্য। কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপরে আরাম করে বসে বসে চিন্তাগুলো করছিল। তখনই ভাবনার মাঝ থেকে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছিল কেউ তাকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাঁটুর উপর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে নিঃশ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফটের কাগজে মোড়ানো বক্স দিয়ে আবারও দৌড়ে চলে যায়। রাফি কেবল সেদিকে চেয়ে আছে, কোনো কিছু বলছে না। সে কিছুই বুঝতে পারছে না যে এটা কার দেওয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে গেছে। কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে, বক্সের উপরে ছোট্ট করে রাফিদা লেখা। সে বুঝে গেছে হয়তো এই শহরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসায় যেয়ে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যুর 4 দিন। পুলিশ এখনও খুনিদের ধরতে পারেনি। মেহরাব কি করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত এত খুন হচ্ছে? কে করছে এগুলো? যদি রাফিয়ানদের গ্যাংরা মিলে করে, তাহলে সজীব আর আসফির সাথে ওদের কিসের শত্রুতা? মেহরাব যতদূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে, তাহলে রাফিয়ানদের দ্বারা এই খুন সম্ভব না। কারণ সজীবের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আসফিকে কি তাদের কোনো কাছের শত্রু মেরেছে? কিন্তু সজীব আর আসফির শত্রু এক হতে যাবে কেন? খুনটা তাহলে কে করতে পারে? ভাবতে থাকে মেহরাব। সব যেন ধোঁয়ানো ধোঁয়াশা। আর রাজকে কোনো অযথা সন্দেহ করবো সেটার তো কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ কারো কথার আওয়াজে মেহরাব সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। বলে রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ে একজন হ্যাকার। সে মেহরাবের জন্য কাজ করে। মেহরাব হাতের ইশারায় তাকে ভিতরে আসতে বলে। আজ ইকবাল অন্য দিনের চেয়ে আলাদা ড্রেস আপ পরেছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে, তাই ইকবালকে দেখেই বোঝা যাবে। মেহরাব জানে ইকবাল যখনই থানায় আসে তখনই সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে, তাই মেহরাবই আগে বলে, কে সেই অফিসার? নামটা বলো। কে এই মাথার চোট যে আমার থানায় বসে বসে আমার সাথেই বেমানি করছে? ইকবালের এমন কথা শুনে মেহরাব চমকে ওঠে। কেবল তিনি ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্য দিনের চেয়ে আজকে ব্যবহারটা কেমন যেন লাগছে মেহরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট তো দূরের কথা, চাটাও পান করতো না। তাহলে আজ তার কি হলো? মেহরাব একটা মুচকি হাসি দিয়ে সিগারেট চালানোর অনুমতি দেয়। ইকবালও অনুমতি পেয়ে মুচকি এসে পকেট থেকে 2টা দামি ব্র্যান্ডেড সিগারেট বের করে। একটা ঠোঁটে চাপে, আরেকটা মেহরাবকে দিয়ে দেয়। এবার মেহরাব অবাকের চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতেও পারেনি ইকবাল এমন একটা দুঃসাহস দেখাবে। মেহরাবও ঠান্ডা মাথার খেলোয়াড়, তাই সে আর কিছু না ভেবে সিগারেটটা তার ঠোঁটে চাপে। তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। ইকবাল একটা রহস্যময় হাসি দেয়। মেহরাব ভাবতেও পারেনি ইকবাল এমন একটা রহস্যময় হাসি দিতে পারে। আর 4 বছর ধরে ইকবাল মেহরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো এমন করে রহস্যময় হাসি হাসেনি। আর আজকের মতো ব্যবহারও তো কখনো করেনি। তুই বললে শুরু করব, আর গেমটা দর চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতেই আবার ভালো লাগছে। ইকবাল জ্বলন্ত সিগারেটটা জোরে একটা টান দিয়ে
বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে বলতে থাকে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে দুই মাইন্ড গেমার মজা পাবে না। আসি। এগুলো বলে ইকবাল আরেকটা সিগারেট জ্বালায়, আরেকটা মেহেরাবকে দেয়। ঘরটার ভিতরে এখন বিষাক্ত ধোঁয়াগুলো উঠছে। মেহেরাব ইকবালের কিছু কথা বুঝতে পারছে, কিন্তু শেষে বেইমানি কে করে সেটা বুঝতে পারছে না। তাই মেহেরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে। ইকবাল বিষাক্ত ধোঁয়াগুলো ওড়াচ্ছে আর দেখছে। মেহেরাবও শান্ত দৃষ্টিতে অধীর অপেক্ষায় বসে আছে, এখনই তার প্রশ্নের উত্তর পাবে। ইকবাল মুচকি হাসে, আবারও বলতে শুরু করে। মেহেরাব মনে হয় এমন উত্তর আশা করেনি, তাই সে দাঁড়িয়ে যায়। ইকবাল শান্ত হয়ে বলে। মেহেরাব এবার অশান্ত হয়ে যায়। সে এতদিন ধরে কেসগুলোর কিচ্ছু বের করতে পারল না, কিন্তু আজ হঠাৎ ইকবাল এমন কথা বলছে কিভাবে? সে কিভাবে কেসগুলোকে সহজ করে দেবে? তাই মেহেরাব তাড়াতাড়ি করে প্রশ্ন করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি এতদিন যাবৎ কেসের তদন্ত করে কিছু পেলাম না, কিন্তু তুমি কি করে সহায়তা করবে? মেহেরাবের এমন অস্থিরতা দেখে ইকবাল জোরে হাসি দিয়ে বলে, তোমার কি মনে হয় থানায় কোনো মাফিয়া বা ওদের লোক আছে? যদি এমন হতো তাহলে কি আমি বসে আছি? সাথে সাথে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। না, আমার থানায় এমন কোনো অফিসার নেই, আর না কারোর প্রতি সন্দেহ করি। ইকবাল জোরে জোরে হাসতে হাসতে বলে, কি বলতে চাচ্ছ সোজাসুজি ভাবে বলো। আর রাজকে কোনো অযথা সন্দেহ করব সেটার তো কোনো প্রশ্নই ওঠে না। মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, কে সেই অফিসার? নামটা বলো। কে এই মাদারচোদ যে আমার থানায় বসে বসে আমার সাথেই বেমানি করছে? ইকবাল দাঁড়িয়ে বলে, ইকবাল আর কথা বলতে পারে না। সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহেরাব সাথে সাথে ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবী থেকে। মেহেরাব তাড়াতাড়ি করে সবাইকে ডাক দেয়। সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে আর তার কপাল দিয়ে রক্ত পড়ছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহেরাব, কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করছে অতিরিক্ত মাত্রায়। 2-3 দিন ধরে সে কোথাও উদাও হয়ে গেছিল, কিন্তু সে তার সন্দেহটা নিজের মনের মধ্যেই পুষে রাখে। নুসরাত খেয়াল করেছে যে রাফি অন্য দিনের চেয়ে আজকে কি নিয়ে যেন বেশি চিন্তিত। রাফির আবার কিসের চিন্তা? সে 2 দিন ধরে কোথায় ছিল জানতেই হবে। এগুলো ভাবছিল নুসরাত, তখনই রিয়া বলে ওঠে, নুসরাতের কথাটা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে, নুসরাত তাদের কথা মানতে রাজি না। সে যে নিজেই রাফিককে জিজ্ঞাসা করবে 2 দিন সে কোথায় ছিল। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। মেহেরাব ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতক অফিসার আছে, তাও আমার চোখের সামনে, কিন্তু আড়ালে। কি নামটা বলতে চাচ্ছিল। মেহেরাব অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট আসবে। এগুলো ভাবছিল মেহেরাব। তখনই সাইফুল ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে মেহেরাবের কেবিনে প্রবেশ করে। মেহেরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে তিনি দেখতে পান ইকবালের খুন কোনো সাইনবোর্ড দিয়ে করা হয়েছে।
বন্দুকের বুলেট ইকবালের শরীরের ভিতর থেকে পাওয়া গেছে। মেহেরাব যে কাঁচের জানালার পাশে দাঁড়ায়, দেখতে পায় কাঁচটায় ছিদ্র হয়ে আছে। তার মানে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকেই সাইপিং করা হয়েছে। মেহেরাব সাইফুলকে বলে, এই বাসার সাথে যে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। মেহেরাব টেবিলের ভিতর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে ইকবালকে কে মারতে পারে। মেহেরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এভাবে জানে মেরে দেবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল, তখনই মেহেরাব রাজকে কথাটা বলে। হঠাৎ কারোর কথায় রাজ চমকে ওঠে। পিছনে ফিরে তাকিয়ে দেখে মেহেরাব চেয়ারের উপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহেরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনেছি ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট চলে এসেছে, কিন্তু এভাবে খুনটা হবে আমি ভাবতে পারছি না। রাজ ভুরুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা? সেটা তো আমার থেকে তুমি ভালো করে জানো। মানে স্যার, আমি তো এখন রিপোর্টটা দেখিনি, তাহলে জানবো কি করে? আর এত অস্থির হচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে ভালোবাসো, তাহলে আমার সাথে খেলবে মাইন্ড গেম। রাজের কাছে কেমন যেন লাগছে। মেহেরাবকে এত রহস্যময় হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহেরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগ। স্যার, আমার সাথে আবার আপনি কি মাইন্ড গেম খেলবেন? মেহেরাব তাড়াতাড়ি উত্তর দেয়, তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুই বললে শুরু করব। আর গেমটা চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতেই আবার ভালো লাগছে। আপনি যেহেতু প্রস্তুত, তাহলে আমি আর না করব কেন? তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। মেহেরাব আর কথা বাড়ায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে দুই মাইন্ড গেমার মজা পাবে না। আসি। কথাটা বলে মেহেরাব রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহেরাবের বের হয়ে যাওয়ার দিকে চেয়ে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। তারায় ভরা আকাশটা দেখে আসছে রাফি। চারপাশে হিমেলের হাওয়ার স্পর্শে মনটা শীতল হয়ে যায়। রাফি যদি কবি হতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখত এই ফর্সা আকাশ নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, রাফি কোনো কবি না। এটা ভেবেই রাফির মনটা খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিতে পারবে। কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একাকিত্বে থাকলেও সে সবসময় উৎফুল্ল থাকে। রাফি যখন ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিল, তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পিছনে ফিরে তাকিয়ে দেখে নুসরাত দোলায় বসতে বসতে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট চালায় আর সেটা টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়। কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি। তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণার সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়, জি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নুসরাত প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে রাফিকে দেয়, কিন্তু রাফি নেয় না। সিগারেটের প্রতি অনীহা দেখে একটা মুচকি হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি কই জানো? জি, চট্টগ্রামে। সিগারেটের ধোঁয়া উপরে ছেড়ে দিয়ে বলে, চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলে কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে আসছি, তাই সময় কম লাগছে। রাফি, তুই যেন কেমন ছেলে বুঝেছিস? আমার কাছে তোকে রহস্যময় লাগে। তুই কি আদেও বোকা নাকি রহস্যময়ী বুঝতে পারছি না। রাফির কেমন যেন থমথমে অবস্থা হয়ে গেছে, তাই সে আমতা আমতা করে জবাব দেয়, আমি আবার কেমন ছেলে? আমি কোনো রহস্যময় ছেলে না। আর আমি বোকা না হলে আপনাদের অপমান সব সহ্য করি না। আমার কেমন যেন লাগছে তোকে, যেন সন্দেহ সন্দেহ। যেই দিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকে তোকে আর পাওয়া যাচ্ছিল না, আর ওই একই দিনই তোর চট্টগ্রামে যেতে হয়েছিল। তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি কি কিছু একটা ভেবে নেব? রাফি নিজের মাথা ঠান্ডা করে। এখন যদি কোনো ভুল হয় তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথা ঠান্ডা করে উত্তর দেয়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইদের খুন করতে যাব?
আমি তো সামনে রক্ত দেখলেই মাথা ঘুরে, আর আপনি বলছেন আমি খুন করেছি। নুসরাত দেখতে পাচ্ছে রাফির চোখে ভয় নয়, আতঙ্ক জ্বলজ্বল করছে। নুসরাত মুচকি হাসি দিয়ে রাফিকে বলে, আমি তো বলিনি যে তুই সজীবদের খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে। রাফি কোনো রকমে নিজেকে শান্ত করে বলে, আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলছি। তবে তুই আমার সন্দেহের তালিকায় প্রথমে এসেছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মুচকি হেসে জবাব দেয়, এমন কিছু করবে না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে বলে, তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে, কি ছিল রাফির চোখে? কোনো ভয় নেই, কিন্তু আতঙ্কের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর আসলেই তো, রাফির মতো একটা খ্যাত ছেলে কিভাবে সজীবকে খুন করবে, যার কিনা প্রতিবাদ করার মতোই সাহস নেই? সে কিভাবে মানুষ খুন করবে? এগুলো ভাবছিল। তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। রিয়াজের কথায় সবাই গেটের দিকে তাকিয়ে দেখে একটা কালো বোরখা পরা মেয়ে আসছে। সবাই ভাবছে, এই আধুনিক যুগে কেউ এরকম কালো বোরখা পরে আসে? জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই সে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুবই সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখন মেয়েটা কালো বোরখাওয়ালি বলে ডাক দিল, তখন জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরখা পরা মেয়েই নেই। তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্য জান্নাতকে ডেকেছে। জান্নাত জানে আজ ওর সাথে কি হতে যাচ্ছে। জান্নাত গুটি গুটি পায়ে সবার সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে, আপু, আমাকে কেন ডেকেছেন? এত জলদি কিসের তোমার? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো, তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়, উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে আমি রাজি। এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাতের সম্পর্কে জানতে চায়। জান্নাত সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, কিন্তু এখন এই সিনিয়ররা কি কাজ দিবে তা ভাবতে কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে, মামনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটা করতে হবে কিন্তু। জি ভাইয়া, বলেন আমাকে কি করতে হবে। আমার দ্বারা কাজটা করা সম্ভব হলে অবশ্যই করব। আয়ান শয়তান মার্কা একটা হাসি দিয়ে বলে, ওই যে দেখতেছো গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছটার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা ময়লা হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কোঁকড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে দেখে জান্নাত উত্তর দেয়, জি ভাইয়া, দেখছি। এখন কি করতে হবে আমাকে? যেই ছেলেটাকে দেখতেছো তার নাম রাফি, তোমার ক্লাসেই পড়ে। তুমি এখন যে রাফিকে প্রপোজ করবে। সবাই হেসে ওঠে আয়ানের কথায়। কেউ ভাবতে পারছিল না আয়ান এমন কিছু দেবে। জান্নাতের চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। সে ভাবতেও পারেনি আয়ান তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়ানের মুখের উপর বলে দেয়, ভাইয়া, আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে যেয়ে বলে, তুমি তো বলেছিলে আমরা যেটা বলবো তুমি সেটাই করবে, কিন্তু এখন আবার না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জান্নাত কাঁদো কাঁদো ফেস করে বলে, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দিন প্লিজ। আয়ান যা বলছে তাই করো, যাও তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে। কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়বে বুঝে উঠতে পারেনি জান্নাত। আমি
মানে আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা, কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘের কালো আভাস, আবারও কোথাও দিয়ে সূর্যি মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টি মানেই হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানে ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটাকে ভালো করে উপভোগ করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটাকে নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশে কালো মেঘ দেখা দিলেই ফুটবল নিয়ে মাঠে দৌড়, বৃষ্টি শুরু হলেই খেলা শুরু। ছোট বড় সবাই বৃষ্টিটাকে উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানেই কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ানোর জন্য শরতের খালবিল ভরা পানিই যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়ে চেয়ে এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে কেউ ভালোবাসে কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরখা পরা একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হয়েছে। কোনো এক অচেনা অজানা মেয়ে সে ভালোবাসি বলবে, ভাবতে পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খ্যাত ছেলেটাকে কেউ ভালোবাসবে, ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে, মুখে লেগে আছে মায়া, চোখের কোণে সামান্য পানি। তার চোখে ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে রাফি, কিন্তু কি জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই মেয়েটা বলে ওঠে, দেখেন আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎ করে ভালোবাসি বলে এখন আবার বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞাসা করলো, কি কারণে আপনি লজ্জিত জানতে পারি? এটা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই এই যে মেয়ে আর ছেলেগুলো আছে ওরা আমাকে রেক দিচ্ছে। র্যাক শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিদিনই ভার্সিটির বড় ভাইদের হাতে র্যাক খায়। রাফির মনে হয়ে যায় তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতেই কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু না বলে চলে আসে আয়ানদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে। জান্নাত নীরবে সব সহ্য করছে। জান্নাত ওদের অপমান সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে জান্নাতের কাণ্ড দেখে সবাই অট্টহাসিতে মেতে উঠেছে। রাফি ওদের হাসির দিকে চেয়ে আছে। সবার প্রতি রাফির একটা রাগ হয়। সময় রাত 2টা। ফারহাদ, তাহির, সিয়াম, আকিব মদ খেয়ে মাতলামো করতে করতে রাস্তা দিয়ে আসছিল। তখনই তাদের সামনে একটা কালো কালারের বাইক থামে। হঠাৎ তাদের সামনে বাইক থামার কারণে তারা দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে অচেনা অজানা এক আগন্তুক। তার স্টাইলটাও কেমন যেন অন্যরকম। পরনে কালো কালারের কোট, যা পায়ের হাঁটুর সমান লম্বা, মাথায় লম্বা টুপি, পায়ে কালো জুতো। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ফারাদরা বুঝতে পারছে না কে এই আগন্তুক। এত রাতে ওদের সামনে এসে বাইক থামায়। আগন্তুকটা ছেলে নাকি মেয়ে তাও বোঝা যাচ্ছে না। ফারাদ রেগে বলে, কে তুই ভাই, এত রাতে আমাদের সামনে বাইক থামিয়েছিস? তাদের কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সবাই আগন্তুকের আচরণে বেশ অবাক, কিন্তু সবচেয়ে অবাক হওয়ার বিষয় তখনই যখন আগন্তুকটা হাসে। কারণ আগন্তুকটা আসলে একটা মেয়ে, আর মেয়ে হয়ে সিগারেট টানছে। খুবই অবাক হয়ে যায় সবাই। তাহির এবার বলে, এই খা, বাচ্চা এমনভাবে হাসতেছিস কেন? তবু আগন্তুকটা কিচ্ছু বলে না। সিগারেটে জোরে একটা টান দিয়ে বলতে থাকে, শুনলাম তোরা নাকি শহরে মস্তানি করে বেড়াস, তা কার ক্ষমতায় তোরা মস্তানি করিস? আমাদের ক্ষমতা লাগে না মাস্তানি করতে, তবে আমাদের শক্তি জানিস কে? রাফিন ভাই। রাফিনের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলে, রাফিন? তাকে কি তোরা দেখেছিস? তাদের দেখতে হয় না, এমনিতেই আমরা তাদের অনুভব করি। আগন্তুকটা দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ডাক তোদের ভাইদের, দেখি আজ তোদের কে বাঁচাই। ভাইদের ডাকতে হবে কেন? আর আমাদের মারবে কে যে বাঁচানোর জন্য ডাক? ফাহাদ আর কিচ্ছু বলতে পারে না।
তার আগেই গুলি চালানোর শব্দ হয়। বুলেটটা যেয়ে লাগে আকিবের হাঁটু ঠিক উপরে। আকিব জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। ফাহাদ পিছন থেকে গান বের করার আগেই 3টা গুলির শব্দ হয়। একটা বুলেট যেয়ে লাগে সিয়ামের বাঁ পায়ের মধ্যাংশে। সিয়াম যেন ব্যথা সহ্য করতে না পেরে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট তাহিরের ডান হাতের কবজিতে লাগে। সে বাঁ হাত দিয়ে কোনো রকমে কবজিটা ধরে রেখেছে। ফাহাদের উরুর মাঝখানের দিকে লাগে। পরিবেশটা এখন বেশ থমথমে অবস্থা, কিন্তু 4 জনের অনার্থক চিৎকার। এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চালানো নিষেধ, তাই রাস্তাটা পুরো ফাঁকা। ল্যাম্পপোস্টের আলো হালকা আগন্তুকের উপরে পড়েছে। মাফিয়াদের স্টাইলে গুলি করে আবার বাইকের সাথে হেলান দিয়ে। ঠোঁট দিয়ে পিস্তল থেকে বের হয়ে যাওয়া সামান্য ধোঁয়াগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। সবার চোখে ভয় বিরাজ করছে, আর মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোথা থেকে হঠাৎ একটা আগন্তুক এসে সব এলোমেলো করে দিচ্ছে। আগন্তুকটা আরেকটা সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো ওড়াচ্ছে আর দেখছে 4 জন ছেলের ভয় কাতর চেহারাগুলো। আগন্তুক মুচকি এসে বলে, ফোন দে তোর ভাইদের, দেখি কি করে তোদের বাঁচাই। দে ফোন দে। জোরে ধমক দিয়ে বলে। ফাহাদ কাঁপা কাঁপা হাতে পিছনের পকেট থেকে ফোনটা বের করে রুহানের নাম্বার ডায়াল করলো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রুহানের ফোন বন্ধ। আপু, ফোন তো বন্ধ দেখায়। কিরে, তুই এভাবে তোতলাচ্ছিস কেন? তোদের কোনো ভাই কি ফোন ধরছে না? এটা বলে আরো জোরে জোরে হাসতে থাকে। তাহির করুণ কণ্ঠে বলে, আপু, আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন দয়া করে বলেন। আগন্তুক কিছু না বলে শুধু শান্ত হয়ে হাসতে থাকে। আমার দরকার তোদের ভাইদের, যারা মাফিয়া রাজ্য দখল করে বসে আছে। আজ তোদের থেকে একজনকে বাঁচিয়ে রাখবো, আর 3টাকেই মেরে দেব। এবার বল, কে আগে মরবি? কেউ কোনো কথা বলছে না। যে কোনো একজন বাদে সবাই মারা যাবে। কে কি করবে বুঝতে পারছে না। শিয়াম সাহস দেখিয়ে পিছন থেকে গানটা বের করে। আগন্তুকের দিকে একটা গুলি শুট করে, কিন্তু গুলিটা দিকশূন্য হয়ে যাওয়ায় বুলেটটা যেয়ে লাগে বাইকের সিটে। সিয়াম পরপর 3টে গুলি করে, কিন্তু সে একটাও গুলি লাগাতে পারে না। সিয়াম গানটা রিলোড করে গুলি করতে যাবে, কিন্তু তার আগেই একটা গুলি চালানোর আওয়াজ হয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বুলেট সোজা যেয়ে সিয়ামের কপালে লাগে। গুলিটা কপাল ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যায়। আকিব জোরে চিৎকার দিয়ে গালি দিয়ে ওঠে। আকিব আরেকবার গালি দেওয়ার আগেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বুলেট আকিবের চোখে লাগে। আকিব মা বলে চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। তাহির তার কবজির ব্যথায় ভুগতে গিয়ে বাঁ হাত দিয়ে পিছন থেকে গানটা বের করে, একটা গুলি করে, কিন্তু গুলিটা নিশানা সঠিক হলেও বুলেটটা শূন্যে চলে যায়। তাহির তার ট্রিগারের চাপ দিতে পারে না। এর আগেই গরম 2টা বুলেট তার বুকটাকে ঝাঁঝরা করে দেয়। ফারহাদ কি বলবে বুঝতে পারছে না। নীরব দর্শকের মতো চেয়ে আছে তার বন্ধুদের দিকে। একবার আগন্তুকের দিকে, আরেকবার তাহির সিয়াম আকিবের নিথর দেহের দিকে চেয়ে থাকে। আগন্তুক আবারও একটা সিগারেট তার ঠোঁটে চাপে। সিগারেটে জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের উপরে ছাড়ে। ফাহাদ কেবল বোকার মতো চেয়ে আছে তার দিকে। আগন্তুকটা পিস্তলটা নিয়ে ফারাদের সামনে ধরে বলতে থাকে, এটা জানিস কি? আগুন। সে নিজেও জ্বলে, আর অন্যকে সেই আগুন দিয়ে ঠান্ডা করে দেয়। কথাটা বলে আবারও সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ফারাদের মুখের উপর ছাড়ে। গান যার হাতে থাকে সে কিন্তু বাঘ না। এই জিনিসটাকে যে যত বেশি ভালো চালাতে পারে সেই হলো আসল বাঘ। যেটা চালাতে পারো না সেটা কখনো প্র্যাকটিস ছাড়া চালিও না। যেমন তোর বন্ধুগুলো এখনো বাচ্চা, জিনিসটা ভালো করে চালাতে শেখেনি এখনো পর্যন্ত। আমি কিন্তু কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না, তোকে দিলাম, কারণ রাফিনের কাছে যেন খবরটা পৌঁছে যায়। রাফিন এই শহরে থাকে, আমার উপর কেউ এই শহরে মাফিয়া রাজত্ব করতে পারবে না, বলে দিবি তোর ভাইদের। এটা বলে আগন্তুকটা তার হাতে সিগারেটটা জোরে একটা টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে বাইকের উপর উঠে বসে। আরেকবার ফারাদের দিকে তাকিয়ে হাত দিয়ে গুলি করা স্টাইল দেখিয়ে যায়। রাস্তাটা সোজা হওয়ায় আগন্তুকটা যতক্ষণ পর্যন্ত অন্ধকারে মিলিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ফাহাদের দিকে চেয়ে থাকে। একসময় আগন্তুক রাতের আধারে মিলিয়ে যায়।
আজ আবারও পুলিশ বনানীর এক নির্জন এলাকা থেকে 3টে ছেলের লাশ উদ্ধার করেছে। শহরের অবস্থা বেশি একটা ভালো না। 2-3 দিন পর পর কেউ খুন করে চলে যাচ্ছে। পুলিশ এখনও কোনো কেসের খুনিকে শনাক্ত করতে পারেনি। শহরে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই খুনগুলো করছে তা জনগণের কাছে এখনও ধোঁয়াশা। রাজ, আজকের কেসটা তুমি হ্যান্ডেল করো, আমি অন্যগুলো নিয়ে অনেক ব্যস্ত। রাজ বসে বসে চিন্তা করছিল কে ছেলেগুলোকে এভাবে মারল। ঠিক তখনই মেহেরব রাজের কেবিনে এসে কথাটা বলে। রাজ যেন এটাই চাইছিল যে কেসটা মেহেরব রাজের হাতে দিবে। রাজ মুচকি হেসে জবাব দেয়, স্যার কোনো সমস্যা নেই, আমি সামলে নেব, আপনি অন্যগুলো দেখেন। মেহেরব রহস্যময় একটা হাসি রাজকে উপহার দিয়ে তার কেবিন থেকে চলে আসে। রাজ বুঝতে পারছে না কিছুদিন ধরে মেহেরবের সাথে কথা হলে তিনি শুধু রহস্যময় হাসি হাসে, কিন্তু কেন এই মুচকি হাসি তা রাজের এখনও জানা নেই। মেহেরব বসে বসে পুরনো কিছু ফাইল চেক করছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। তাড়াতাড়ি করে মেহেরব মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে থাকে। সে যেন এই মেসেজটার জন্যই অপেক্ষা করছিল। মেসেজটা পড়ে মেহেরব নিঃশব্দে হাসতে থাকে। হাসিটা তিনি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন। হ্যালো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত কিছু ভয়েস মেসিং থাকার জন্য। সো দ্বিতীয় সিজন অবশ্যই পাবেন খুবই তাড়াতাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।